সদ্য মিসলেনিয়াস এবং ক্লাসিক পরীক্ষাটা শেষ হয়েছে এবং যারা মনে করছো যে পার্ট 2 এক্সামটা দেওয়ার জন্য আশাবাদী এবং অন্যান্য আরো যে এক্সামগুলোতে এই বাংলা এবং ইংলিশ রাইটিং হিসাবে একটা অন্যতম ডিসাইডিং ফ্যাক্টর তোমার মেরিট লিস্টে নাম থাকার জন্য, সেই এক্সামের যারা অ্যাসপিরেন্ট তারা যখনই ওই পরীক্ষাটা দেওয়ার জন্য প্রত্যাশা করো, তাদের একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে এই লেখাটা। কারণ লেখা জিনিসটার কোনো শুরু এবং শেষ হয় না। এই জিনিসটা একটা ক্যান্ডিডেট এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে পারে আমাকে শূন্য থেকে শুরু করতে হবে, আরেকজন ক্যান্ডিডেট ভাবতে পারে আমি জানি আমাকে একটু ইমপ্রুভ করতে হবে। সুতরাং এই জায়গা থেকে তোমাদের যে নিডটা, সেই নিডটা কিন্তু একটু রং ট্র্যাকে যায়। আমি যখন লেখা এই কোর্সটাকে সিনি ক্লাসরুমে দিলাম, চালু করলাম, তখন তোমাদের কিছু জিজ্ঞাসা থেকে আমার মনে হয়েছে বেশিরভাগ ক্যান্ডিডেট কিছু স্ট্র্যাটেজিক মিস্টেক করো, সেই মিস্টেকটা একটু ধরিয়ে দেওয়া এখানে দরকার। আমরা যদি দেখি যে স্টুডেন্টদের নিডটা কিরকম, স্টুডেন্টের নিডটা হচ্ছে আমি লেখাটা প্রথমে লিখবো ভুলভাল যা পারি, তারপর কেউ একজন চেক করে দিয়ে এসে আমাকে বলবে লেখাটা হচ্ছে না, এইভাবে লিখতে হয়, আবার লেখাটা লিখলাম। কেউ একজন এই লেখাটাকে চেক করে দিয়ে বলবে তোমার মধ্যে কন্টেন্ট নেই, এই জিনিসগুলোকে পড়তে হবে, আমি পড়ে নিলাম, আবার লিখলাম। আবার কেউ চেক করে দিয়ে বলবে সব ঠিক আছে, রুলস অ্যান্ড ফরম্যাটটা প্রপার ফলো হচ্ছে না, ওটাকে শিখতে হবে, শিখে নিলাম। শেখার পরে লেখার পরে আবার চেক করে দিয়ে বলবে এক্সামের পার্সপেক্টিভে ওরিয়েন্টেশনে লেখাটা হচ্ছে না, ওর যে টাইম ডিম্যান্ড, ওর যে ওয়ার্ড লিমিট, ওর যে নিড, কম্পিটিশনের যে দৈর্ঘ্য প্রস্থ, সেই অনুযায়ী লেখাটা হচ্ছে না। সুতরাং আন্ডারস্ট্যান্ডিং অফ এক্সাম প্যাটার্ন ইজ নেসেসারি বলে আমি তখন এটা শিখলাম, দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ওয়ান্ট, এখন যেটা তোমরা বেসিক্যালি চাও। কিন্তু অ্যাকচুয়ালি কোনো জিনিস আমি আগে শিখবো তারপরে তো লিখবো, তারপরে তো ইমপ্রুভমেন্টের প্রশ্ন আসবে, কিন্তু তোমরা রিভার্স ওয়েতে যাচ্ছ, আগে লিখবো পরে শিখবো। অ্যাকচুয়াল যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এইটা, প্রথমে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এক্সাম প্যাটার্ন, কোশ্চেনের ওরিয়েন্টেশনটা কিরকম, এক্সামের ওরিয়েন্টেশনটা কিরকম, নিডটা কিরকম, সেটাকে প্রথমে ডিকোড করো। তারপর টপিকগুলোর যে রুলস এবং ফরম্যাট স্ট্যান্ডার্ড, সেটাকে প্রথমে শেখো। দেন ওই টপিকগুলো ওই এক্সামের পার্সপেক্টিভে লেখার জন্য যে কন্টেন্টগুলো দরকার, সেই কন্টেন্টগুলো আমাকে পড়তে হবে, জানতে হবে। তারপরে এবার আমাকে জানতে হবে যে এক্সামের পার্সপেক্টিভ আমি ড্রাফটিং কি করে করব, করে আমি কিভাবে লিখবো, এই টোটাল একটা প্রসেস প্রোগ্রামিং। এটা কমপ্লিট হওয়ার পরে আমি যদি প্র্যাকটিস করি, আমি নিজেই নিজের সেলফ টিচার হতে পারি। আমি যখন প্র্যাকটিস করব তখন আয়নার মতো আমি রিভার্স গিয়ারে গিয়ে দেখতে পাবো যে এই জায়গাগুলোতে কোন জায়গাগুলো ঠিকঠাকভাবে আমার প্র্যাকটিসের মধ্যে রিফ্লেক্ট করছে। তখন আমি কমপ্লিটলি নিজের প্রিপারেশনটা শেখা হলো, এবার ইমপ্রুভমেন্টের অবকাশ আছে। ফলে এই যে তোমরা উল্টো দিক থেকে শুরু করার চেষ্টা করো, এটা একটা খুব গ্রেট মিস্টেক। এই মিস্টেকের আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেহেতু ক্যালেন্ডার নেই, ফলো করে হয় না, অর্থাৎ তুমি আজকে প্রত্যাশা করছো পরীক্ষাটা দেবে, পরীক্ষাটা 4 মাস পরে হতে পারে, 8 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে। তাহলে এই যে লিখবো চেক করব প্রসেসের যে হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে তুমি কতদিন টেনে নিয়ে যেতে পারো না। সুতরাং খুব ন্যাচারালি আমরা এটাকে টানতে পারি প্রি এক্সাম নিডের সময়ে গিয়ে। আর্লি ফেজে আমি তো শূন্যতেও বসে থাকতে পারি না। ফলে এই যে ধরনের এক্সামগুলো, যে এক্সামগুলো আমি পরীক্ষাটা দেবার জন্য আশাবাদী, প্রত্যাশা করি, কিন্তু পরীক্ষাটার জন্য আমার সামনে কোনো টাইম লিমিট এখন নেই, অর্থাৎ 30 দিন পরে হবে কি 50 দিন পরে হবে এরকম নেই, এই যে একটা আনসার্টেন পিরিয়ড, এই পিরিয়ডটাকে বলা হয় আর্লি নিড বা প্রিপারেশন ফেজ। এই ফেজে আমাকে বেসিক জিনিসটা, এলিমেন্টারি এরিয়াটা পুরোটা কভার করে ভিতটাকে তৈরি করে রাখতে হবে। তারপরে যখন ঘন্টা পড়বে, অর্থাৎ আমার রেজাল্ট বেরিয়ে গেছে, এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে, 2 মাস সামনে আছে, তখন একটা রাইগোরাস ওয়েতে আমাকে প্রি এক্সাম নিডটা ফুলফিল করতে হবে, দ্যাট ইজ এক্সিকিউশন ফেজ। যা শিখেছি এবার সেটাকে আমরা ইমপ্রুভ করব। সুতরাং এই জায়গাটা, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ মিস্টেক। তোমরা আবেগ তাড়িত হয়ে প্রথমেই যখন প্রিলিমস হয় এবং ভালো পরীক্ষা হয়, হল থেকে বেরিয়ে এসে প্রথমেই এই চ্যালেঞ্জটাকে আইডেন্টিফাই করে শুরু করতে চাও, হেল্প খুঁজতে চাও, অর্থাৎ কেউ আমাকে এক্সটার্নালি হেল্প করে এটাকে আমাকে উতরে দেবে। এই ডিপেন্ডেন্সিটা থেকে বেরিয়ে এসে যেটা তুমি নিজে পারো সেই জায়গাটা যদি আগে করে রাখো, এমন কিছু নয় এই জিনিসটা করার সময় এই পর্বের যত পরীক্ষা হয় কোনো পরীক্ষায় তোমাকে ছেড়ে এটার জন্য ডেডিকেটেড ভাবে করতে হবে না। এই কাজটা খুব রেগুলার ওয়েতে সিনসিয়ারলি যদি করো, খুব অল্প টাইম ডিমান্ড করে। ফলে এই কাজটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে কমপ্লিট করে নেবে প্রথমে, যতদিন না তোমার পরীক্ষাটা তুমি দেবে আশাবাদী, ঠিক আছে, কিন্তু সেই আশার উপরে সিল মোহর পড়ছে। তারপরে গিয়ে প্রি এক্সাম নিডে এক্সিকিউশন ফেজে যেন তোমাকে আর ভাবতে না হয় পরীক্ষার ডিমান্ড কিরকম, কি রুলস ফরম্যাট হবে, কি ধরনের কন্টেন্ট আসে, রাইটিং এর ড্রাফটিং কিভাবে করব, ফাইনালি প্র্যাকটিস কিভাবে করব।
তখন গিয়ে তুমি এই পর্যন্ত কমপ্লিট আছে, সুতরাং প্র্যাকটিস করে এবার তুমি এভ্যালুয়েশনের মাধ্যমে ওই পরীক্ষা সেগমেন্টের মধ্যে নিজের পজিশনটাকে যাচাই করে কতটুকু ইমপ্রুভমেন্ট দরকার, আদৌ দরকার কিনা, পুরোটা তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আসি, যদি এই আর্লি নিড আর প্রি এক্সাম নিডটাকে আরেকটু যদি আমরা ডিকোড করি, তাহলে দেখবে যে প্রিপারেশন ফেজ এবং প্রি এক্সাম ফেজের নিডটা কিন্তু আলাদা। প্রথমেই আমি বলেছি যে আন্ডারস্ট্যান্ডিং অফ কোশ্চেন প্যাটার্ন ইজ ভেরি ভেরি মাচ ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। এইটা বাদ দিয়ে তুমি যতই রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, সামারি, সারসংক্ষেপ শেখো না কেন, এক্সামের কোশ্চেন প্যাটার্ন এবং এক্সামের পার্সপেক্টিভ অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট, কতটা সময় আমাকে এক্সাম দেবে, আমি কতটা টাইমের মধ্যে হলে লিখতে হবে, কম্পিটিশনের দৈর্ঘ্য প্রস্থ কত, কোন ধরনের ছেলেমেয়েরা এই পরীক্ষাটা দেয়, তাদের লেখার কোয়ালিটিটা কত, এই সমস্ত কিছুর ওপরে প্রতিযোগী তার সম্পূর্ণ আঙ্গিকটা ডিসাইড করবে আমি লেখার ওপরে কতটা এফোর্ট দেবো, আমার লেখার একটা লেখা তার কোয়ালিটিটা কতটা ভালো হচ্ছে। একটা লেখার কোয়ালিটি আকাশ পাতাল হতে পারে, কিন্তু পরীক্ষার নিরিখে ওই কোয়ালিটিটা মাঝে যাচাই করতে হবে। যা লিখেছো তার থেকে অনেক গুণ বেটার লেখা যেতে পারে, কিন্তু পরীক্ষার নিরিখে দেখা যাবে ওই ফার্স্ট হতে পারে। সুতরাং কম্পিটিশনের নিরিখটা খুব ইম্পর্টেন্ট। অতএব এই দুটো আমি এক্সপ্লোর করব, প্রথমে বুঝবো, প্রথমে দেন আমি টপিক ওয়াইজ রুলস এবং ফরম্যাটগুলো স্ট্যান্ডার্ড রুলস ফরম্যাটে যেন আমার কোথাও ভুল না হয় সেটা প্রথমে খেয়াল রাখবো। তারপরে এবার আমি রাইটিং প্র্যাকটিস করব। রুলস ফরম্যাট জানা হয়ে গেছে, এবার রাইটিং প্র্যাকটিস করার সময় আমি ধীরে ধীরে কন্টেন্টের নিডগুলো বুঝতে পারবো যে আমাকে এইটা পড়তে হবে, ওটা পড়ে আমাকে রিপোর্টের জন্য এই ধরনের টপিকগুলো পড়তে হবে। প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে যেহেতু এই রুলস ফরম্যাট আছে, যেই এই জিনিসগুলো আছে, আমাকে এই ছোট ছোট গ্রামার বা এই জিনিসগুলো জানতে হবে, এভরিথিং। আমি রাইটিং প্র্যাকটিসটা শুরু করলাম। যখন আমি রাইটিং প্র্যাকটিস করব তখন আমি দেখতে পাবো ডেসিফারিং লুপ হোলস। আমি যখন রাইটিং এবার প্র্যাকটিস, তখন দেখবো যে এক্সামের পার্সপেক্টিভে আমার গ্যাপটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। গ্যাপটা যখন আমি আইডেন্টিফাই করতে পারবো তখন কিন্তু তুমি নিজেই রিফ্লেক্ট করে, মানে প্রতিবিম্বের মতো দেখতে পাবে, সেলফ এভ্যালুয়েশন করে, যে আমার অ্যাসেসমেন্টে এই জিনিসগুলো কোথাও ঘাটতি হচ্ছে, আর একটু দরকার ইমপ্রুভমেন্টের, এবং তখন তুমি রেকটিফাই করতে পারবে, ইমপ্রুভ করতে পারবে। এইটা হচ্ছে তোমার প্রিপারেশন ফেজের নো ইয়োর নিড। ঠিক আছে, এরপরে এইটা কমপ্লিট হয়ে গেল, দ্যাট মিনস আমি শিখে ফেলেছি, এবার ইমপ্রুভমেন্টের জায়গা। এখানে তুমি নেক্সট স্টেজে গিয়ে সিকিং হেল্প, দ্যাট মিনস কেউ, এবার আমার লেখার শেখা হয়ে গেছে, সেইগুলো নিয়ে আমাকে সে যদি আমাকে প্রতি মুহূর্তে রুলস শেখায়, ফরম্যাট শেখায়, এক্সামের টাইম কত লাগবে শেখায়, তাহলে তো আর সেটা কারেকশন হলো না। তো এই জায়গাটাতে এসে আমি ইমপ্রুভমেন্টের জন্য হেল্প চাইতে পারি। কিন্তু এইটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিরিখে, আমার পুরো বিষয়টা কবে হবে আমি জানি না, যতক্ষণ না প্রি এক্সাম নিড আসছে ততক্ষণ এই জায়গাটাতে এনগেজ হওয়ার দরকার নেই। সুতরাং তুমি এই ধরনের ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা পুলিশের এই পরীক্ষাগুলো পার্সু করতে পারো উইদাউট কম্প্রোমাইজিং উইথ এনি আদার এক্সাম। আর যা এক্সাম আছে সব কিছুই তুমি কন্টিনিউ করতে পারো। এটা ছোট ছোট এই জিনিসগুলোকে আমি রেডি রাখবো। যখনই এক্সামের ঘন্টা পড়বে তখন এবার আমার অ্যান্সার চেকিংটা খুব ভাইটাল। আমি মক টেস্ট দেবো, মক টেস্টটাকে এভ্যালুয়েট করব। কেন এই জায়গাটাতে মক টেস্ট খুব ভাইটাল? আমি প্রি এক্সাম নিডের আগেই যদি টেস্ট দিয়ে চেক করি, 1-to-1 হোক বা একাধিক জনের মধ্যে হোক, তারা কেউ, আমি পার্টিকুলার যে এক্সামটার পরীক্ষার্থী, তারা তো সেই এক্সামটার পরীক্ষার্থী আমি নিশ্চিত নয়। ফলে আমার ওই মেরিট লিস্টে আমার পজিশনটা থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো না ওই এক্সামের জন্য আমি কতটা কোয়ালিফাইড। কিন্তু যখন প্রি এক্সাম নিডের জায়গাতে গিয়ে মক টেস্ট দেবে, অর্থাৎ একটা সিমিলার আইডেন্টিক্যাল টাইপের স্টুডেন্টের মাঝখানে, যারা ওই পরীক্ষাটা দেওয়ার জন্য যোগ্যতার প্রথম সীমা অতিক্রম করতে পেরেছে, পর্ব অতিক্রম করতে পেরেছে, তাদের মাঝখানে যখন তুমি মক টেস্ট দেবে, তাদের মাঝখানে যখন নিজের নাম্বারটাকে আইডেন্টিফাই করবে, ওই যে স্যাম্পল সাইজের মধ্যে নিজের পজিশনটা দেখে তুমি বুঝতে পারবে যে আমি এই পরীক্ষাটার জন্য এখন ওয়েল ইকুইপড। সুতরাং এই নিডটাকে যদি তুমি আগে টেনে নিয়ে আসো, দ্যাট মিনস তুমি অকারণে ট্রাবল ইনভাইট করে নিয়ে আসছো। অতএব আমার যেটা মনে হয়েছে, যখন লেখা ব্যাচটার ক্ষেত্রে অনেকে বলেছিল যে অ্যান্সার চেকিং এর প্রসঙ্গে, লেখা ব্যাচের মূল বিষয়টা ছিল এই প্রিপারেশন ফেজের পুরো নিডটাকে কমপ্লিট করা। ফলে এটা ঠিক ব্যাচ বা কোর্স অর্থে নয়, এটা বলা ভালো, ওর কোনো বেটার পরিভাষা আমি পাইনি। এটা বলা ভালো যে কমপ্লিট নোটস অ্যালং উইথ ভিজুয়াল প্রেজেন্টেশন, যেখানে আন্ডারস্ট্যান্ডিং অফ কোশ্চেন প্যাটার্ন, এক্সপ্লোরিং এক্সাম পার্সপেক্টিভ, রুলস অ্যান্ড ফরম্যাট পার্টিকুলার টপিক ওয়াইজ, রাইটিং প্র্যাকটিস করার ক্ষেত্রে কিভাবে ড্রাফটিং করবে, লুপ হোলগুলো ডেসিফার করবে কিভাবে, সেলফ এভ্যালুয়েট অ্যাসেস করবে কিভাবে, রেকটিফাই এবং ইমপ্রুভ করবে কিভাবে, এন্টায়ার জিনিসটা প্রিপারেশন ফেজের ওই জায়গাতে রয়েছে, এবং ওইটাই আর্লি নিডে তোমার দরকার।
যখন প্রি এক্সাম নিড আসবে তখন এভ্যালুয়েশন করবে, টেস্ট করবে যে কোনো জায়গাতে, তখন তুমি প্রপার রিড মানে পুরোপুরি প্রিপেয়ার্ড পার্টিকুলার ওই এক্সামের নিরিখে। আমরা চেষ্টা করব আগামী দিনে এই ছোট ছোট বিষয়গুলো এমন কিছু মারাত্মক নয়, এই বিষয়গুলো ছোট ছোট যেগুলো রয়েছে এগুলো নিয়ে যদি আরো তোমাদের সাথে একটু লাইভ ইন্টারাক্ট করা যায়। আমি জানি না প্রথমত হচ্ছে কতজন রয়েছে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ মেনের জন্য প্রত্যাশা করছো, এবং তাদের মধ্যে কতজন, কারণ এমনিতেই একটা প্রিলিমস ক্রস করে যখনই সেকেন্ড স্টেজের কোনো প্রিপারেশন হয় সেখানে ক্যান্ডিডেট সংখ্যা তো অনেক গুণ কমে গেল। তারপরে এই চ্যানেলের মধ্যে কতজন রয়েছে যাদের এই নিডটা রয়েছে, যে কোশ্চেন প্যাটার্নটা বোঝা, এক্সামের পার্সপেক্টিভটাকে এক্সপ্লোর করা, রুলস ফরম্যাটগুলো জানা, সেই বিষয়গুলো যদি তোমাদের নিড থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে একটু লাইভ ইন্টারাক্ট করে তোমাদের জিজ্ঞাসাগুলোকে আরো বেশি পরিমাণে ক্ল্যারিফাই করে দেওয়ার।